বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দরকার বাইডেনের, ফল আসতে পারে আজই। জানুয়ারিতেই আসছে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ করোনা টিকা। সরকার সিরাম বেক্সিমকো ত্রিপক্ষীয় চুক্তি। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ৭ প্রকল্পের ৫৪% অর্থই লোপাট, ব্যবস্থা নেয়নি সরকার, দাবি টিআইবি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দরকার জো বাইডেনের। ২৩ রাজ্যে জয়ের পর ২৬৪ ভোট তার, আর ২২ রাজ্যে ২১৪ ইলেকটোরাল ভোট নিয়ে এখনও লড়াইয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর। এখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি, আর এর ফল আসতে পারে আজ রাতেই। সেখানে বাইডেন জয় পেলেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হবে, আর তা না হলে এগিয়ে থাকা রাজ্য নেভাদার ৬ ইলেকটোরাল ভোটের অপেক্ষায় থাকতে হবে তাকে। সেটির ফল আসতে পারে শুক্রবার। জর্জিয়া ছাড়াও নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ভোট গণনার শেষের দিকে। নেভাদার ছাড়া ৪ রাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। সবগুলোতে জয় পেলে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে তারও। গণনা শেষ না হওয়া ৫ রাজ্যে ইলেকটোরাল ভোট ৭টি। মার্কিন নির্বাচনী ইলেকটোরাল ভোট ৫৩৮। জয়ের জন্য পেতে হয় ২৭০টি। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানতে এবার আমাদের সঙ্গে ফ্লোরিডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ হোসেন, আমরা তো কয়েকটি রাজ্যের ভোট গণনার ফলাফল এখনো হাতে পাইনি, এবং চূড়ান্ত ফলাফল কি হতে যায় সেজন্য নানা ধরনের নাটকীয়তার খবরও শুনতে পাচ্ছি। আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? অনিমেষ, যদি বলি নাটকীয়তার এখনো শেষ নেই, শেষ পর্যন্ত এই নাটকটা মোটামুটি এখন যা অবস্থা আছে তাতে চলতেই থাকবে মনে হচ্ছে, কারণ এত অল্প মার্জিন যে আগে থেকে কিছুই বলতে পারছে না। যদি জর্জিয়ার কথা বলি, জর্জিয়াতে আর ৫০,০০০ ভোট গণনার বাকি আছে। ট্রাম্প ১৮,০০০ ভোটে এই মুহূর্তে এগিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যদি যেই ট্রেন্ড বিশেষ করে আটলান্টা এলাকায় বাইডেন যেভাবে ভোট পেয়েছে, এবং আমরা আগে থেকেই বলছিলাম যে যেসব ভোট মানে এগুলি এই প্রক্রিয়া এসেছে সেগুলিতে ট্রাম্পের চাইতে অনেক এগিয়ে আছে বাইডেন। ফলে এখনো পর্যন্ত ভোটের যে বিহেভিয়ার তাতে এই ১৮,০০০ ভোট ছাপিয়েও যেতে পারেনি ৫০,০০০-এর মধ্যে। ফলে বোঝাই যায় যে এটা কত হাড্ডাহাড্ডি। আবার নেভাদা, যেটা জর্জিয়া কিন্তু এমনিতে রেড স্টেট, অর্থাৎ এটা রিপাবলিকান এলাকা। নেভাদা মোটামুটি ভাবে সবসময় এটা একটা ব্লু স্টেট, ডেমোক্রেটদের পক্ষেই থাকে, কিন্তু এই বছর ডেমোক্রেটরা এগিয়ে থাকলে পরেও যতটুকু ভোট এখনো কাউন্টিং এ বাকি আছে তাতে কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না যে তারাই জিতবে। সেখানেও ট্রাম্প চলে আসতে পারে। পেনসিলভেনিয়ার অবস্থা আপনি জানেন যে এখনো পর্যন্ত ১,৮০,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছে ট্রাম্প, কিন্তু পেনসিলভেনিয়ার যে এলাকাগুলিতে ভোট কাউন্ট হচ্ছে সেই এলাকাগুলি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রংহোল্ড, এবং একই বিষয় মেইল ইন ব্যালট অনেক বেশি থাকার কারণে সেখানেও কিন্তু ভোট শেষ পর্যন্ত বাইডেনের পক্ষে চলে যেতে পারে। তো আমরা দেখছি যে আসলে ম্যাথমেটিক্যালি এখন যে অবস্থা তাতে এখনো পর্যন্ত ট্রাম্প চলে আসতে পারেন, তবে তার পথটা অনেক বেশি কঠিন। সবগুলো অলমোস্ট সবগুলো অঙ্গরাজ্যেই তাকে জিততে হবে, যেটা আসলে বিশ্লেষকরা মনে করছেন প্রায় অসম্ভব। অন্যদিকে বাইডেনের জন্য এখন আর যে কয়েকটা অঙ্গরাজ্য আছে, যদি আমরা ধরে নেই যে অ্যারিজোনা তিনি পাচ্ছেন, কারণ কোন নেটওয়ার্ক কিন্তু এখনো পর্যন্ত, যেমন সিএনএন বলেনি যে অ্যারিজোনা ট্রাম্প হারবেন, যদিও এগিয়ে আছেন বাইডেন এখনো পর্যন্ত, কিন্তু ফক্স নিউজ,
এপি তারা কিন্তু ইতিমধ্যে কল করে ফেলেছেন যে অ্যারিজোনাতে বাইডেনই জিতছেন। যদি সেরকমটাই হয় আরেকটি বিষয় একটু জানতে চাই যে শেষ পর্যন্ত যদি এটি আদালতে গড়ায়, ট্রাম্প যদি তিনি নির্বাচনে এই ফলাফল তার দিকে না যায়, তাহলে তিনি আগে থেকেই আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সেই ক্ষেত্রে কি হবে? অনিমেষ, এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত গণনা চলছে, ফলে আদালতে যে তিনি গিয়েছেন এইটা বিশ্লেষকরা প্রাইম অফিসে কেস দ্বারা করাতে হবে। শুধুমাত্র গণনা পুনর্গণনা সেইটা কিন্তু আলাদা বিষয়। সেইটার জন্য আদালতে না গিয়ে যারা ভোট গণনা করছেন স্টেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের কাছে গেলেও ভোট পুনর্গণনা হতে পারে যদি আপনি 1 ভাগ বা তার চেয়ে কম ভোটে হেরে যান। ফলে সেই সুযোগ তো আছে। আদালতে যেই জন্য দিয়েছে যে ভোট কাউন্সিল বন্ধ করবার জন্য আমেরিকান বিশেষজ্ঞরা এমনকি রিপাবলিকান আইনজীবীদেরও অনেকে কিন্তু মতামত দিয়েছেন যে এই মুহূর্তে ভোট কাউন্টিং বন্ধ করবার কোনো সুযোগ আদালতের নাই। কারণ এই যে শুক্রবার পর্যন্ত ভোট কাউন্ট করতে পারবে, গ্রহণ করতে পারবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ইলেকশনের আগে রিপাবলিকানরা গিয়েছিল এবং সেখানে তারা কোনো ধরনের ফেভার পাননি আদালতের। আদালত বলেছে যেহেতু এটা স্টেট লতে আছে, ফলে নির্বাচনের 3 দিন পর্যন্ত যেই ব্যালটগুলি আসবে, যদি সেখানে নির্বাচনের দিনের সিল থেকে থাকে ব্যালট পেপারের মধ্যে বা এটি নির্বাচনের দিনের মধ্যে ডাক বাক্সে প্রেরণ করা হয়েছিল, তাহলে এটা তারা নিতে পারত। ফলে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে যুক্তিতে নির্বাচনের ভোট গণনা বন্ধ করবার কথা বলছেন, সেটি আসলে কোনো ভিত্তি খুঁজে পাচ্ছেন না। কারণ এখানে যদি কোনো ধরনের ফ্রডুলেন্ট চুরি বা কিছুর অভিযোগ তিনি আনতেন, তাহলে হয়তো এটা আদালতে একটা বিচার্য বিষয় হতে পারত। কিন্তু যেই প্রক্রিয়ায় সবসময় এখানে ভোট গণনা করে আসা হচ্ছে, যেটা গত নির্বাচনে ছিল, অনেক আগের থেকে এই প্রক্রিয়াটি আছে। অনিমেষ, একটা জিনিস বলি যে এখানে যারা গণনার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু সবাই নির্বাচন কর্মকর্তা না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই গণনায় অংশ নিচ্ছেন। ফলে এটা যারা পলিটিশিয়ান আছে তারা বলছেন যে আমেরিকান ডেমোক্রেসির বিউটি, এই বিউটিকে প্রশ্নবিদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকান গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করতে চান। জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এদিকে নিজেকে জয়ী ঘোষণা না করলেও ডেমোক্র্যাটদের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন জো বাইডেন। বলেন তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের নীল বা লালের ভেদাভেদ থাকবে না। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসেই রেকর্ড ভোট পেয়েছেন জো বাইডেন, আর প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ৩৫ লাখ ভোটে। এবার প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ভোট দিয়েছেন ১৬ কোটির বেশি ভোটার। গত ১২০ বছরে কোনো নির্বাচনে এত মার্কিনই ভোট দেননি। ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেয়েছেন ৭ কোটির বেশি ভোট। এর আগে ২০০৮ সালে মার্কিন নির্বাচনে ৬ কোটি ৯৪ লাখের বেশি ভোট পেয়েছিলেন বারাক ওবামা। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট এখনও নিশ্চিত করতে পারেননি বাইডেন। ২৭০টি ভোট পেতে বাকি আর মাত্র ৬ ভোট। সেই হিসেবে জয়ের খুব বেশি দূরে নন বাইডেন। এই ৬টি ভোট পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবেন ৭৭ বছর বয়সী জো বাইডেন। এদিকে মিশিগান ও উইসকনসিনে ফল পাওয়ার পর নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী বাইডেন। আমি নিশ্চিত জয় আমাদেরই হবে, কিন্তু এই জয় শুধু আমাদের না, বরং পুরো আমেরিকার, এই দেশের মানুষ ও গণতন্ত্রের। এরপর নীল বা লালের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা জিতলে থাকবে শুধু যুক্তরাষ্ট্র। এদিকে এবার ডাকযোগে দেয়া ভোটের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। ১০ কোটি ১২ লাখের বেশি আগাম ভোটের মধ্যেই এবার ডাকযোগে ভোট দিয়েছেন ৬ কোটির বেশি। এর আগে গত কয়েকটি নির্বাচনে ৬০% মতো আগাম ভোট পড়ে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন জো বাইডেন। এরই মধ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করে তার দল ডেমোক্রেটিক পার্টি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে দরকার হয় প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন। এতে একটি বিশেষ টিম হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করে থাকে, আর সে প্রক্রিয়ার সবশেষ তথ্য দেয়া হবে এই ওয়েবসাইটে। এখানে নিজেদের উদ্যোগ পরিকল্পনাও জানাচ্ছেন বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস।
এরই মধ্যে করোনা মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন ও বর্ণবাদ থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত করার অঙ্গীকার করেছেন তারা। ভোটের মাঠে পিছিয়ে পড়ে উদ্বেগে আছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে নিজেকে জয়ী ঘোষণার কিছুক্ষণ পরই ভোট গণনায় প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি। টুইটেও করছেন খ্যাপাটে মন্তব্য। ফল ঘোষণার আগেই পেনসিলভেনিয়া, মিশিগান সহ কয়েকটি রাজ্যে 5 লাখের বেশি ব্যবধানে জয় পাওয়ার দাবি করেন তিনি। যদিও মিশিগানে জয় পেয়েছেন বাইডেন। ট্রাম্পের তালগোল পাকানো বক্তব্যে যোগ দিয়েছেন আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ম্যাট স্ক্যাপস, আইনজীবী রুডি গিলিয়ানের মতো ব্যক্তিরাও। এরই মধ্যে অনিয়মের অভিযোগে 3 রাজ্যে মামলা ঠুকেছে রিপাবলিকান শিবির। নির্বাচন পরবর্তী সহিংসতা তৃতীয় বিশ্বের রেয়াজ হলেও এবার এর আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রেও। ট্রাম্প শিবিরের ভোট গোনা বন্ধে মামলার জেরে প্রতিটি ভোটের গণনা চেয়ে সড়কে নেমেছে বাইডেন সমর্থকরা। এতে নিউ ইয়র্ক সহ 8 রাজ্য আগুন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত 100 জনকে। 12 রাজ্যে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। ভোট গণনার মধ্যেই ব্যাপক বিক্ষোভ সহিংসতার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক সহ কয়েকটি রাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাতভর চলে স্লোগান। গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধীরা। প্রতিটি ভোট গণনার দাবি তাদের। আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা সবার সমতা চাই। সবার সম অধিকার নিশ্চিত করতে হবে। সবাই একই রকম সুযোগ পাবে, আর সেটা তখনই সম্ভব যখন একজন ভালো প্রেসিডেন্ট পাবো আমরা। কে জিতবে সেটা বড় কথা নয়, যে আসুক আমাদের অবস্থান বদলাবে না। মৃত্যু এখন আর আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়। আমাদের দাবি একটাই, সব ভোট গুনতে হবে। অনেক জায়গায় আগুনও দিয়েছে বিক্ষোভকারীরা। সংঘর্ষ হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে। অন্যদিকে অ্যারিজোনার ফোনিক্সে সড়কে ভোট গণনা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকেরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে মিশিগানের ডেট্রয়েটে। নির্বাচনের ফল ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্প নিয়ম ভেঙে নিজেকে জয়ী দাবি করায় শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ভোট জালিয়াতির অভিযোগ এনে জর্জিয়া, মিশিগান ও পেনসিলভেনিয়ায় মামলা করেছে তার দল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে অন্যান্য প্রসঙ্গ। আগামী জানুয়ারিতেই দেশে আসছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি 3 কোটি ডোজ করোনার টিকা। ভারতের সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় চুক্তি শেষে এমন আসার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, অক্সফোর্ডের টিকা নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে প্রাথমিকভাবে 3 কোটি ডোজ করোনার টিকা দেবে। এই হিসেবে প্রথম ধাপে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। এরপর প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা দেবে সিরাম। একজনকে 28 দিনের ব্যবধানে 2 ডোজ টিকা দেওয়া হবে। প্রতি ডোজের দাম পড়বে $5 বা প্রায় 450 টাকা। আমরা সরাসরি সিরামের কাছ থেকেই এটা ক্রয় করছি। বেক্সিমকো তাদের এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা সকল সাপোর্ট দিয়ে যাবে। মানে অর্থাৎ ওখান থেকে আনার দায়িত্বটা বেক্সিমকোর উপরে পড়বে। টিকা পাওয়ার ক্ষেত্রে করোনা মোকাবিলার সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবে। এরপরই থাকছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, গণমাধ্যম কর্মী ও বয়স্করা। এছাড়া বেসরকারিভাবে যারা করোনার টিকা দিতে চান তাদেরকেও সরবরাহ করবে বেক্সিমকো, তবে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে। বাংলাদেশে তো ভ্যাকসিন আমরা দিয়েই আসছি। সেই ভ্যাকসিনটা সরকারিভাবে যেটা দিবে সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। যদি কোনো সার্ভিস চার্জ কিছু যদি সরকার ধরে সেটা পরে সিদ্ধান্ত হবে। আর প্রাইভেটেও তো এটা আনবে। প্রাইভেট তো তারা তাদের চার্জ
একটা নিবে, তাদের সেই চার্জ অনুযায়ী তারা প্রাইভেটলি দিবে। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, আবহাওয়া সহ অন্যান্য অনুষঙ্গ বিবেচনায় অক্সফোর্ডের টিকা বাংলাদেশিদের জন্য তুলনামূলকভাবে ভালো, এর দামও পড়বে কম। এই ভ্যাকসিনটা আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে সরকারের, এটাতে যেরকম টেম্পারেচার কোল্ড চেইন মেনটেন করতে হয় এটাও তাই লাগে। সো এটা আমাদের জন্য মাচ বেটার অপশন। আমাদের ধারণা দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট অর ওয়ান অফ দ্য ফার্স্ট ভ্যাকসিন যেটা নাকি ওদের অ্যাপ্রুভাল পাবে, এবং ইট ইজ অলরেডি এখন যে কয়েকটা স্টাডি হয়েছে, ইট ইজ কনসিডার্ড টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ, অ্যান্ড ফাইনালি এখন পর্যন্ত ডেফিনেটলি ইট ইজ দ্য চিপেস্ট। বিশ্ববাজারে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশে অক্সফোর্ডের করোনা টিকা প্রাপ্তির আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6021 জনের। 114টি ল্যাবে 24 ঘন্টায় 15,225 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1842 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.1%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,16,006 জনে। সুস্থ হয়েছেন আরও 1,891 জন। এ নিয়ে মোট সুস্থ 3,33,588 জন। বিশ্বে দ্রুত বাড়ছে করোনায় প্রাণহানি। একদিনে করোনায় সর্বোচ্চ 9,000-এর বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। সংক্রমিত হয়েছে 5.5 লাখের বেশি মানুষ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1200 মানুষের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,40,000-এর কাছাকাছি। একদিনে সেখানে রোগী শনাক্ত হয়েছে 1,08,000। সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে বুধবার মৃত্যু হয়েছে 700-র বেশি। নতুন 50,000 রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা 1,24,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণ গেছে 622 জনের, নতুন শনাক্ত প্রায় 24,000। এছাড়াও আর্জেন্টিনায় 468, রাশিয়ায় 389, ফ্রান্সে 385 ও স্পেনে 300 মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বের মৃতের সংখ্যা 12,30,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 4,84,000-এর বেশি। নৌবাহিনীকে আধুনিক, দক্ষ, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নৌবাহিনীর নতুন 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। দেশের সমুদ্র সম্পদ সঠিকভাবে আহরণ ও কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরঞ্জামাদিতে সুসজ্জিত প্রতিটি যুদ্ধ জাহাজ। দেশের নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন আরও 5টি জাহাজ। জাহাজগুলো হলো ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, দর্শক ও তল্লাশি। এর মধ্যে গণচীন থেকে আনা হয়েছে বানৌজা ওমর ফারুক, আবু উবাইদা ও প্রত্যাশা যুদ্ধ জাহাজ। এছাড়া খুলনা শিপইয়ার্ডে বানানো হয় দর্শক ও তল্লাশি জরিপ জাহাজ। বৃহস্পতিবার সকালে এই 5টি জাহাজ কমিশনিং শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর মধ্য দিয়ে নৌবাহিনী তাদের ধারাবাহিক অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং তখন নৌবাহিনীরও যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সময় থেকে নৌবাহিনীর যাত্রা শুরু হয়। সে সময় থেকে সাহসিকতার সাথে শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও কাজ করে যাচ্ছে এ বাহিনী। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করব। আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত লোকচক্র অন্তরালে থেকে অনেক প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে সমুদ্রে রাখা সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা বিধান করে যাচ্ছেন। এটা সত্যি প্রশংসা দাবি রাখে এবং আমরা সবসময় এটা প্রশংসা করি। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর দেশের বিশাল সমুদ্র সীমার অধিকার অর্জন নিয়ে ভাবা হয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে কাজ করছে। গড়ে তোলা হয়েছে ব্লু ইকোনমি। কারণ আমাদের যে অর্থনীতিতে অবদান রাখতে পারে, এই সমুদ্রের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত সমুদ্র সম্পদ আমাদের রয়েছে, সেই সম্পদ আহরণ করা এবং সেগুলিকে কাজে লাগানো, এটাই আমাদের লক্ষ্য।
কারোর সাথে যুদ্ধ নয়, তবে যদি বাংলাদেশ কখনো আক্রান্ত হয় তা প্রতিরোধে নৌবাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। সীমানা করে দিয়ে গিয়েছেন 1974 সালে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তন প্রশমন খাতের 7টি প্রকল্পে মোট বরাদ্দের 54% লোপাট হয়েছে বলে দাবি টিআইবির। বনায়ন ও সোলার প্যানেল স্থাপনের এ কাজ পেতে সাবেক এক মন্ত্রীর একান্ত সচিবকে 10% ঘুষ দিতে হয়েছে বলেও জানায় সংস্থাটি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকল্পে অনিয়ম জেনেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বন্যা, খরায় শস্য উৎপাদনে মারাত্মক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জলবায়ু পরিবর্তনের এ প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকা মহাদেশ। বিভিন্ন সংস্থার জরিপ বলছে, আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 4র্থ অবস্থানে। ক্ষয়ক্ষতি রোধে 2010 থেকে জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বনায়ন ও সোলার প্যানেল স্থাপন সহ 173টি প্রকল্প নেয় সরকার। এসব প্রকল্পের 7টির উপর জরিপ চালিয়ে অনিয়ম দুর্নীতির তথ্য পায় টিআইবি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় জরিপের এ ফল। প্রত্যেকটি চারার জন্য প্রকল্প প্রস্তাবনায় সুনির্দিষ্টভাবে 205 টাকা করে বরাদ্দ করা হয়েছিল এবং প্রকল্প প্রস্তাবনায় প্রত্যেকটি চারার সাথে একটি খাঁচা থাকার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল, যার কিছুই বাস্তবায়নের সাথে আমরা মিল দেখতে পাইনি। টিআইবি নির্বাহী পরিচালক দাবি করেন, এসব প্রকল্পে শুধু লাভবান হচ্ছে প্রভাবশালী মহল। স্থানীয়ভাবে প্রকল্পের যে চাহিদা বা গুরুত্ব বিবেচনা না করে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প প্রণীত হচ্ছে, অনুমোদন করা হচ্ছে এবং বাস্তবায়ন করা হচ্ছে এবং এর ফলে একদিকে আর্থিক অপচয় হচ্ছে, প্রশমনে বাস্তব কোনো সুফল আমরা পাচ্ছি না এবং এক শ্রেণীর প্রভাবশালী মহল লাভসুবা বা যারা বিভিন্নভাবে প্রভাবশালী দেশের সাথে সংযুক্ত, তারাই লাভবান হচ্ছেন অনিয়ম, দুর্নীতি এবং অনেক ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে। সেটা চিত্র আপনারা দেখেছেন। ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সরকারের সক্রিয় ভূমিকা নেই বলেও দাবি করে সংস্থাটি। পরিবেশগত এনভায়রনমেন্টাল ডিপ্লোমেসি বলা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে যে ধরনের সাফল্য এবং যে ধরনের অবদান রেখে সুনাম অর্জন করেছিল, সেই সুনাম কিন্তু এবং অবদান ক্ষুণ্ণ হতে চলছে আমাদের বিপরীতমুখী অবস্থানের কারণে। জলবায়ু ট্রাস্ট তহবিল ব্যবহার নীতিমালা 2012 লঙ্ঘন বিষয়ে সুনির্দিষ্ট শাস্তির বিধান ও নীতিমালা সংশোধন সহ 5 দফা সুপারিশও করে টিআইবি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্যামরার কোনাপাড়া এলাকায় 10তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল 4:30টার পর ভবনের 6 তলায় আগুন লাগে। সেখানে লাইটের গোডাউন ছিল। পরে দ্রুত ভবনের অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। অন্য তলাতেও কাপড়ের ঝুট ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। কেমিক্যালও থাকতে পারে বলে জানা গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? সবশেষ তথ্যের মধ্যে প্রথম যে তথ্যটি রয়েছে, এখন কিন্তু কাজ করছে 14টি ইউনিট। একটি ইউনিট কিন্তু বেড়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। যে আগুনটি নিচের দিকে নামছিল সেটিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত যে আগুনগুলো জ্বলছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি যদি একটু এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, আগুনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই কমে গেছে এবং 5 তলায় যে আগুনটি নেমে এসেছিল সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং তারা ভেতর থেকে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং এখন যেটি দেখা যাচ্ছে 6, 7, 8, 9 এই 4টি ফ্লোর কিন্তু বেশি জ্বলছে। বিশেষ করে 9 তলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকে যে আগুনটি যেভাবে জ্বলছিল এখনও কিন্তু সেভাবেই জ্বলছে। এবং যে বিষয়টা হচ্ছে ইতিমধ্যে কিন্তু একটি ক্রেনার দিয়ে কাজ করা হলে এখনও কিন্তু ক্রেন 2টি আনা হয়েছে। দুপাশ থেকে পানি দেওয়া হচ্ছে এবং নিচ থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু পানি দিয়ে যাচ্ছেন। এখানে পানির উৎস হিসেবে আশেপাশে কয়েকটি ডোবা রয়েছে, সেখানে পানির পুকুরের মতো রয়েছে, সেখান থেকে কিন্তু পানি নিয়ে এই পানিটি দেওয়া হচ্ছে। স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আসার কারণে কিন্তু আগুনটি ছড়িয়ে যায় এবং এইখানে এই বিল্ডিংয়ের যিনি ছিলেন তিনি কিন্তু বলেছেন যে প্রথমে একটি ঘর থেকে ধোঁয়া আসার পরে তারা সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু সেটি না হওয়ার কারণে এটি কিন্তু পুরো যেই 4টি ফ্লোরে কিন্তু ছড়িয়ে যায়। একটি বিষয় হচ্ছে যে যেই ফ্লোরগুলোতে ছড়িয়ে গেছে, আমি যদি 6 তলার কথা বলি, সেখানে কিন্তু কাঁচামাল
থাকতো বলেই কিন্তু জানা গেছে এবং এর উপরে ফ্লোর 7 তলা এবং 8 তলায় প্যাকেজিং করা হতো এবং 9 তলা 10 তলায় গোডাউন ছিল এবং যেই লাইটগুলো এই যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিং বা এই ভবনটির যিনি মালিক রয়েছেন সে তার কিন্তু নবাবপুরে দোকান রয়েছে, লাইটের দোকান রয়েছে বলেই কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। যদিও স্থানীয়রা অনেকে বলছেন যে তিনি যখনই আগুনের খবরটি পান এবং আগুনের এলাকাটিতে আসেন তিনি ভবনে আগুন দেখে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেটিও কিন্তু সঠিক কোনো সূত্র থেকে পাইনি, এখানকার স্থানীয়রা কয়েকজন বলা বলি করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি প্রাথমিকভাবে তারা ধারণা করছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো এই আগুনটি লেগে থাকতে পারে এবং ভেতরে কয়েকটি সিলিন্ডার রয়েছে। এখানে সব মিলে 150 থেকে 200 জনের মতো শ্রমিক কাজ করতেন। আজকে বৃহস্পতিবার হওয়ায় 2:30-3টার মধ্যে তারা সকলে বের হয়ে গেছেন, এমনটি কিন্তু এখানে যারা স্থানীয় আছেন তারা কিন্তু বলছেন এবং তারা বের হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে হতাহতের সম্ভাবনা একেবারেই নেই। ভিতরে কিন্তু কেউ ছিল না, ভিতরে কেউ নেই, এমনটি কিন্তু করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং এখানকার স্থানীয় যারা আছেন তারাও কিন্তু নিশ্চিত করেছেন যে 2 থেকে 3 জন যারা নিচে কাজ করেন তারা কিন্তু শেষ পর্যন্ত নিচেই ছিলেন এবং যার ফলে হতাহতের সম্ভাবনা কিন্তু একেবারেই কম এবং সেই জায়গা থেকে কিন্তু শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করছে, সেই 14টি ইউনিট কিন্তু এখনো কাজ করে যাচ্ছে এবং তারা পানি দিয়ে যাচ্ছেন। ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5 তলা এবং 6 তলায় অনেকে পৌঁছে গেছেন এবং সেখান থেকে তারা কাজ করছেন এবং ভেতর থেকে আগুনটি যাতে নিচে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন, কারণ যেহেতু উপর থেকে আগুনটি ইতিমধ্যেই জ্বলছে তো সেইখানে আগুনটি যদি নিচে ছড়িয়ে পড়ে তার নিচেও যে গোডাউনগুলো রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে পড়তে পারে। তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি করছেন প্রাথমিকভাবে তারা প্রথমে কিন্তু তারা চেষ্টা করছেন আগুন যদি নিচে ছড়িয়ে না পড়ে তারা উপরটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। খালেদ রেহান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিজেও নিরাপদে থাকবেন। রাজধানীর মুগদার মান্ডায় লিমা আক্তার নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক লিমার স্বামী নিলয়। স্বজনরা জানান মাত্র 11 দিন আগে তাদের বিয়ে হয়। নেশার টাকা দিতে রাজি না হওয়ায় লিমাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। পুলিশ বলছে মরদেহটি 1 সপ্তাহ আগের। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রাজধানীর মুগদার মান্ডা এলাকার হিরুমিয়া রোডের 4 তলা এই ভবনের 3 তলার একটি তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ তালা ভেঙে বের করে গৃহবধূ লিমা আক্তারের গলিত মরদেহ। পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে চলতি বছরের জানুয়ারিতে ভাড়া বাসাটিতে ওঠেন তিনি। দীর্ঘদিন লিমা একা থাকলেও গেল 25 অক্টোবর নিলয় নামে একজনকে বিয়ের পর দুজনেই থাকতেন ঘরটিতে। মরার মানে 1 সপ্তাহ আগে ওরা ঝগড়া করেছিল করার ছেলে নিয়ে, পরে একসাথে খাওয়া দাওয়া করেছে, নেশা টেশা করেছে, নেশা টেশা করার পরে মানে বলতেছে তুই বেরোয় যা। গন্ধ ছুটছে পরে দেয় মনে করেন যে আপনার আমরা গিয়ে অবজেকশন দিচ্ছি যে এখানে গন্ধ করতেছে, আমরা তো বাসায় থাকতে পারতেছি। লিমার ভাইয়ের অভিযোগ মাদকাসক্ত নিলয় নেশার টাকার জন্য তাকে নির্যাতন করতেন। এই টাকা না পেয়েই শেষ পর্যন্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই ছেলে আমরা চিনি না, ও যোগাযোগ করে নাই, যোগাযোগ কার সাথে করতেও দেয় নাই। ওই ছেলের পালায় পড়ে একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে আমরা জানি কি থানা হেফাজতে আছে বর্তমানে। ওই মেয়েটার ওই ছোটোবেলা থেকে আর সঙ্গত সাথী তো বাকি তথ্য আমরা তো সব কিছু জানি না। জানুয়ারি থেকে কুসং করে বলেও না, সার কাছে ভিড়তেও দেয় না। পুলিশের ধারণা মরদেহটি 6-7 দিন আগের। তার গলায় ওড়না পেঁচানো ও 2টি হাত বাঁধা ছিল। মামলা তদন্ত অব্যাহত আছে, আমরা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন টিম এই মামলা রহস্য উদ্ঘাটনে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করতেছে, কাজ করতেছে। এ ঘটনায় হত্যা মামলা করেছেন লিমার ভাই। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আইস নামে নতুন এক মাদকের বাজার তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এক স্বর্ণ ব্যবসায়ীর হাত ধরে দেশে এই মাদকের কারবার চালাতো বলে জানায় সংস্থাটি। এটি ইয়াবার চেয়ে 50 থেকে 100 গুণ বেশি ক্ষতিকর। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে এদেশে মার্কেট ধরতে বিদেশ থেকে এটি আনা হয়। ভয়ঙ্কর মাদক আইসের মূল উপাদানের রাসায়নিক নাম মেথামফিটামিন। এই মাদক ক্রিস্টাল ম্যাথ, ডি ম্যাথ নামেও পরিচিত। গেল বছরের ফেব্রুয়ারিতে দেশে প্রথমে মাদক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, চন্দন রায় নামের এক স্বর্ণ ব্যবসায়ী প্রবাসী আত্মীয়ের মাধ্যমে মালয়েশিয়া থেকে ঢাকায় আনেন এই মাদক।
এরপর তার কাছ থেকে নিয়ে উচ্চবিত্ত শ্রেণীর কাছে তা সরবরাহ করেন আরেক দল বিক্রেতা। বুধবার চন্দনকে আটকের পর তার দেয়া তথ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়, যার বাজার মূল্য কমপক্ষে ৬০ লাখ টাকা বলে দাবি পুলিশের। ডিবি পুলিশের প্রধান জানান, এটি গ্রহণ করলে শরীরে হরমোনের উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে 1000 গুণ বেড়ে যায়। প্রতিবারে মাদক সেবনে খরচ হয় 10 থেকে 12,000 টাকা। আপনারা দেখেছেন যে এটা একটি ক্রিস্টাল ফরম্যাট আছে এবং যে প্যাকেট থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট 2টি দানা দিয়ে কিন্তু বেশ নেশাগ্রস্ত হয়ে যায়। এটা এতই দামি যে এটা মূলত ঢাকা শহরের বা অন্যান্য শহরে হতে পারে, ঢাকাতে এটা উচ্চবিত্ত ফ্যামিলি যারা আছে তারা এটি ব্যবহার করে। এই মাদক আনার প্রক্রিয়া ও অর্থায়নে জড়িত সবার ব্যাপারে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি। এটার উৎসর সন্ধানে আমরা কাজ করছি। এটা এসেছে মালয়েশিয়া থেকে এই চালানটি। তো এই ব্যাপারে আমরা আসামি যে গ্রেপ্তার হয়েছে, এটা গ্যান্ডারিয়া থানায় একটা মামলা হয়েছে, যাতে এটার উৎসের সন্ধান এবং যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেই ব্যাপারে আমাদের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বলছে, আইস ব্যবহারে অন্য যে কোনো মাদকের চেয়ে ক্ষতি অনেক বেশি। দীর্ঘদিন এটি ব্যবহার করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থাকে, এছাড়া দাঁতেরও ক্ষতি হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে চান, নিজেকে ছাড়িয়ে যেতে চান সাকিব আল হাসান। গেল 1 বছর পেয়েছেন ভক্ত সমর্থকদের অগাধ ভালোবাসা, গোটা ক্রিকেট অঙ্গন দিয়েছে সমর্থন। সে আস্থা, ভালোবাসা, ভরসার প্রতিদান দিতে চান আরও একবার। আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চান জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। করোনা ও নিষেধাজ্ঞার সময়ে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান 22 গজে। সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে। বাংলাদেশের সকল মানুষ যারা দেশে আছে, দেশের বাইরে আছে, সব জায়গাতে অসাধারণ সাপোর্ট আমি পেয়েছি। 1 বছর আগেও পরে নির্বাসনে যাওয়ার আগে সাকিবের চাওয়া ছিল ভক্ত সমর্থকদের পাশে পাওয়া। পেরিয়ে গেছে 365 দিন। নিষিদ্ধ হওয়ার একটা বছরে চাওয়ার সাথে পাওয়ার মিল পেয়েছেন। যতটুকু চেয়েছেন তার চেয়ে বেশি ভরসা, ভালোবাসা পেয়েছেন সবার কাছে। এবার প্রতিদান দেওয়ার পালা নাম্বার 1-এর। নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে ফেলেছেন টাইগার আইকন। এখন আমার টার্গেটটা থাকবে আমি যেখান থেকে শেষ করেছিলাম আগে ওই জায়গাটা পৌঁছানো, এবং এর থেকেও যেন আরও বেশি ভালো কিছু করতে পারি সেই ধারণা আমার ভেতর থাকবে, এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে দোয়া, আমি সেটার প্রতিদান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। শ্রীলঙ্কা সফরে ফেরা হয়নি, দেশে ফিরে প্রস্তুতি শুরু করে আবারও ফিরে গেছেন শেষ না করেই। আন্তর্জাতিক অঙ্গনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে সামনে টি-20 আসরকে বেছে নিয়েছেন। লাল সবুজ জার্সি পরতে চান জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার জন্য মাঠে যাব, আশা করি যেতে পারবো। তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। যদি আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হয় এবং আমি যদি ওই টিমে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা থাকবে যেন মানুষের যে এই ভালোবাসা কিংবা এই সাপোর্টটা, তাদের এই রিটার্নটা আমি দিতে পারি। অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো নেই। 3 বছরে 3টা বিশ্বকাপ আছে। ক্যারিয়ারে নানা স্মরণীয় মুহূর্ত থাকলেও সাকিব চাইছেন দেশকে বিশ্বকাপ এনে দিতে। সেরা মুহূর্ত তো আমি মনে করি এখনো আসেনি। যখন আসবে সেটা হবে হয়তো বাংলাদেশের হয়ে কোনো ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা টি-20 হোক, ওয়ানডে হোক, সেটা হবে সব থেকে বড় মুহূর্ত। করোনা ও নিষেধাজ্ঞা মনোজগতে এনেছে বড় পরিবর্তন। ক্রিকেট মাঠে দুর্দান্ত কিছু করতেও নাকি কাজে লাগবে এই বোধোদয়, যা মনে প্রাণে বিশ্বাস করেন সাকিব আল হাসান। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে ফিটনেস টেস্টে উতরে যাওয়ার চ্যালেঞ্জ সাকিব আল হাসানের। 1 বছর খেলার বাইরে থাকায় সাকিবের জন্য কি কঠিন হবে এই পরীক্ষা? গুরু মোহাম্মদ সালাউদ্দিন সাকিবকে নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। শুধু ফিটনেস টেস্টই নয়, দ্রুতই আগের মতো পারফরমেন্স করবেন সাকিব, বিশ্বাস তার। মাঠে ফেরার তাড়নায় সাধনা করেছেন সাকিব। দেশে ফিরে বিকেএসপিতে করেছেন নিবিড় অনুশীলন। লঙ্কা সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হতে পারত, কিন্তু সিরিজ স্থগিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পিছিয়েছে। তবে এ মাসেই বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে মাঠে ফিরছেন ওয়ার্ল্ড নাম্বার 1। প্রত্যাবর্তনে সাকিবের বাধা ফিটনেস টেস্ট।
শারীরিক যোগ্যতা পরীক্ষায় পাশ করলেই 20 ওভারের টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দিবে বিসিবি। ফিটনেস টেস্ট সাকিবের জন্য সমস্যা হবে না বলছেন কোচ সালাউদ্দিন, কারণ নাজমুল আবেদিন আর তার তত্ত্বাবধানে বিকেএসপিতে 1 মাসের অনুশীলনে শরীর ফিট করতে বক্সিং, সাঁতার, রানিংয়ে ঘাম ঝরিয়েছেন সাকিব। ভালো লাগতেছে যে সে আবার ক্রিকেট খেলাটা শুরু করবে। আমেরিকাতে কি করছে তা তো জানি না, ফিটনেসের কি অবস্থা, বাট আগে যখন ছিল তখন খুব ভালো অবস্থায় ছিল। এখন যদি ফিটনেসটা যদি আমেরিকাতে করে থাকে তাহলে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টটা ভালোভাবে পাস করার জন্য। খেলা নিয়ে খুব বেশি ওরিড না, টুডে টুমোরো সে আবার আগের জায়গায় চলে আসবে। এদিকে আরেক শিষ্য তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্টস কাপে 3 ম্যাচ খোলস বন্দি থাকার পর শেষ ম্যাচে করেন 50। পিএসএল খেলতে যাচ্ছেন পাকিস্তানে, তার প্রস্তুতি নিয়েও জানালেন সালাউদ্দিন। এটা বলতে পারেন যে একটা রেগুলার চেক আপের মতো, এটা নর্মালি এটা সবসময় করে থাকি, আর কি অবস্থা না অবস্থা এটা দেখার জন্য, কারণ এটা খুব বেশি যে শেখানোর জন্য আসছি তা না, এটা নর্মালি এটা আমি যেটা বলতে পারি যেটা হচ্ছে একটা হয়তো আত্মবিশ্বাস লাগে, হয়তো আমি যদি দেখলে হয়তো ভালো লাগতে পারে, এই আর বেশি কিছু না। নভেম্বরের 3য় সপ্তাহে বঙ্গবন্ধু টি-20 কাপ মাঠে রাখতে চায় বিসিবি। তার আগে সোম ও মঙ্গলবার ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। 113 ক্রিকেটারের মধ্যে জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা থাকবেন এর বাইরে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাকশন বদলে সফল হননি তাইজুল ইসলাম, তাই আরও একটা নতুন অ্যাকশনের খোঁজে টাইগার স্পিনার। তাকে দেখভালের দায়িত্ব পড়েছে সোহেল ইসলামের কাঁধে। টানা 5 দিনের অনুশীলনে তাইজুল ফিরে পাচ্ছেন ছন্দ। কোচ সোহেলের দাবি, আগের চেয়ে আরও সাবলীল হবেন তাইজুল। এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছেন তাইজুল। এবার পরীক্ষাগারে আরেকটি নতুন অ্যাকশন। আগের চেয়ে রান আপ ছোট হয়েছে, ফ্লাইটের পাশাপাশি বল পড়ছে ভালো জায়গায়, খুব বেশি এফোর্টও দিতে হচ্ছে না। ভেটরির মতো অ্যাকশনে পা একটু সামনে পড়ছিল আর শরীর ডাউন হয়ে যাচ্ছিল, তাই সময় নষ্ট না করে সাবলীল হতে চেয়েছেন তাইজুল। যখন চেঞ্জ করছে যে এটা ওর সব ফরম্যাটের জন্য ওর কাছে মনে হচ্ছে যে এটা সুইটেবল ছিল না, তো যেহেতু প্যান্ডামিকে একটা বড় সময়, তো চাইছে যে ডিফারেন্ট কিছু করে যদি আমি অ্যাডাপ্ট করতে পারি। আগের পুরনো অ্যাকশনটা নাই, কিন্তু ওইটার সাথে মিল আছে। তো আমরা যে বেসিক যে জিনিসগুলো, একটা স্পিনারের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকা উচিত, যে রান আপের মধ্যে এক্সেলারেশন বা একটা ভালো বোলিং করার সময় রিলিজটা যেন ভালো রিলিজ পজিশন থাকে, স্পিনটা যেন বেশি হয়, এই যে অ্যাকশনের মধ্যে আমরা এই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি। সামনে টাইগারদের ব্যস্ত সূচি। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে তাইজুলের সার্ভিস প্রয়োজন, তাই রাসেল ডোমিঙ্গোর চাওয়ায় আরেক দফা অ্যাকশন বদল। একটা বলারের অ্যাকশনের মধ্যে কিছু ফান্ডামেন্টাল মৌলিক জিনিস ঠিক আছে কিনা, ওই জিনিস যখন মিসিং থাকে আমরা ওই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করি। তো আমার কাছে দেখে মনে হচ্ছে যে ওই পুরো ভেটরির যে অ্যাকশনটা ছিল ওটার মধ্যে কিছু জিনিস আরও মডিফাই হওয়া ছিল। তো এখন যে অ্যাকশনে বল করছে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং ও খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছে। নতুন অ্যাকশনে তাইজুল কতটা মানিয়ে নিতে পেরেছেন তার পরীক্ষা হয়ে যাবে বঙ্গবন্ধু শিক্ষা মন্ত্রণালয় বলছে, যদি স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয় তবে শিক্ষার্থীদের 1 মাস স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও করা হচ্ছে। 30 দিনেরও একটা সিলেবাস ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, যদি আমরা ডিসেম্বরেও খুলতে পারি তাও আমার ওই সিলেবাসে আমরা একটা মূল্যায়ন করব আর কি। এবার পিএসসি পরীক্ষা হচ্ছে না, তাই কেন্দ্রীয়ভাবে কোনো সনদও দেয়া হবে না, তবে স্ব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সনদ দেবে। সেইটা হলো স্ব বিদ্যালয়। আপনার ক্লাস 5 এর জন্য একটা পদ্ধতি থাকবে যে তারা ওই স্কুলের টিচাররা যেভাবে চায় তারা পরীক্ষাও নিতে পারে বা তারা টেস্টও করতে পারে, তারা সেখানে মূল্যায়ন করে একটা সনদ দিবে 6-এ ভর্তি হওয়ার জন্য। শিক্ষকরা বলছেন একাডেমিক কার্যক্রম চালানোর সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে যারা কর্তৃপক্ষ যেরকম নির্দেশনা দিবে আমরা শিক্ষকরা প্রস্তুত রয়েছি এবং আমাদের বিদ্যালয়ে প্রস্তুত রয়েছে। নির্দেশনা মোতাবেক আমরা এই সিলেবাস সম্পন্ন করার চেষ্টা করব। বিদ্যালয় খোলা না গেলে বাড়িতে বসেই এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করবে শিক্ষার্থীরা, জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছুক্ষণ আগে যেমনটি শুনছিলেন, আবার আলো ঝলমল মঞ্চ, পর্দা উঠছে মঞ্চ নাটকের। জাতীয় নাট্যশালায় সপ্তাহে 2 দিন চলছে নাটকের প্রদর্শনী। তবে করোনা ঝুঁকি এড়াতে বিক্রি করা হচ্ছে মোট আসনের 30 ভাগ টিকিট।
পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে সব মঞ্চ। প্রতিদিন হবে নাটকের প্রদর্শনী। করোনার কারণে প্রায় 7 মাস বন্ধ ছিল নাটক প্রদর্শনী। দীর্ঘ বিরতির পর গত 23 অক্টোবর খুলেছে জাতীয় নাট্যশালা। পরীক্ষামূলকভাবে প্রতি শুক্র ও শনিবার প্রদর্শিত হচ্ছে নাটক। এতে আবারও নাট্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হচ্ছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। মানসিক প্রশান্তি ও মনন চর্চার জন্য প্রয়োজন নাটক, এমনটাই মনে করেন নাট্যজনরা। তাদের আশা শিগগিরই কেটে যাবে অমানিশা। যে নিশাত চত্বর বলে আমরা শিল্পকলার আঙিনাতে যে থাকি সব সময় আড্ডা দেই, সেই নিশাত চত্বরও আজকে আমরা আড্ডা দিতে পারছি এবং এই কারণে আজ সত্যিই আমাদের ভালো লাগছে এবং আমরা সামনের দিনটা দেখছি যে আরও অনেকগুলো নতুন নাটক আসছে এবং দর্শকও আসছেন। গত 7 মাসের ক্ষতি পোষাতে মঞ্চ ভাড়া মওকুফ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমির কাছে ধন্যবাদ, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটি সময় ওনারা এগিয়ে আসছে। সংস্কৃতি কর্মীরা তাদের যে স্বাভাবিক জীবন সেটি পরিচালনা করতে না পেরে জীবনমৃত হয়ে অবস্থায় একটা ছিল, সেই জায়গাটায় আজকে একটা নতুন করে প্রাণের স্পন্দন আমরা পাচ্ছি, এটা অবশ্যই আসার কথা। নাট্যশালায় নাটক হবে, মঞ্চে থাকবে গতি, এমনটাই প্রত্যাশা নাট্য সংশ্লিষ্টদের। তবে দর্শক ও নাট্যকর্মী সবাইকেই শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান তাদের। রিজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। ধন্যবাদ সবাইকে।